গল্প স্বল্পে আজ আপনাদের জন্য রয়েছে লেখক ইমদাদুল হক মিলনের লেখা তোমাকে বলি উপন্যাস, আজ ৪র্থ পর্ব। ওই যে ওটা করতে, ওটা কোনটা? খোদখুশি মানে আত্মহত্যা? কি? হ্যাঁ, তুমি আত্মহত্যা করলে আমার খুব ভালো লাগবে। কেন? বুঝবো ভালোবাসার জন্য তুমি আত্মহত্যা করেছো। ভালোবাসার জন্য অনেকেই কিন্তু আত্মহত্যা করে। তুমি একটু করে দেখাও না গো। আমি কিন্তু পারি। তাহলে দেরি করছো কেন? আমার স্বামী আমার জন্য আত্মহত্যা করেছে, ভাবতে খুবই ভালো লাগবে আমার। গল্প, উপন্যাস, নাটকে, সিনেমায় এরকম ঘটনা দেখেছি, বাস্তবে দেখিনি। তুমি একটু করে দেখাও না। দেখাতে পারি, কিন্তু একটা মুশকিল আছে। কি মুশকিল? আমি আত্মহত্যা করলে তুমি আমাকে পাবে কোথায়? এই যে সারাদিন তোমাকে সঙ্গ দিই, রাতের বেলা তোমার সঙ্গে ঘুমাই, কোলবালিশ ভেবে বিছানায় যখন তখন তুমি আমাকে জড়িয়ে ধরো, শরীরে পা তুলে দাও। এছাড়া অন্যান্য কাজগুলো যা আছে, আমি না থাকলে ওসব তুমি কার সঙ্গে করবে? কেন, লোক জুটিয়ে নেব? সঙ্গে সঙ্গে নাক কুচকালো মজনু। ছি 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 ছি, তুমি এত খারাপ! একথা শোনার পর এমনিতেই আমার আত্মহত্যা করা উচিত। যাও করো গিয়ে। মজনু উঠে দাঁড়ালো। এই দেখো, সত্যি গেলাম। পরি ঠোঁট উল্টালো। এসব মদ্দামি আমার দেখা আছে। তুমি করবে আমার বুড়ো আঙুল। তোমার কথা আমি বিশ্বাসই করি না, তুমি একটা মিথ্যুক। মজনু আঙ্গুল তুলে বলল, আত্মহত্যা করে আমি প্রমাণ করে দেব আমি মিথ্যুক না, আমি অতি সত্যবাদী। প্রায় ছুটে নিজের রুম থেকে বেরিয়ে গেল মজনু। ড্রয়িং রুমের ফুলদানিগুলো মুছে রাখছিলেন মিনু। শেখ সাদি এসে তার সামনে দাঁড়ালো। কি করো খালা? চোখ তুলে শেখ সাদির দিকে তাকালেন মিনু। তেমন কিছু না বাবা, এই টুকটাক টুকটাক। টুকটাক ব্যাপারটা খুব ভালো। মানে? মানে টুকটাক কাজ সবসময় করবে, কাজ করবে আর সারা বাড়ি হাঁটবে। যত পার হাঁটবে, মনে রাখবে হাঁটার নামই জীবন। আর মানুষ হচ্ছে জীবনপুরের পথিক। বেঁচে থাকতে হলে হাঁটতে তাকে হবেই। এ সময় মজনু এসে ড্রয়িং রুমে ঢুকলো। মুখটা হুতুম প্যাঁচার মতো হয়ে আছে। শেখ সাদিকে দেখে এই মুখ আরো তম্বা হলো। ভাই, তোর ওই জার্মান চা জিনিসটা তেমন সুবিধার মনে হলো না। খুবই ইনোসেন্ট মুখ করে শেখ সাদি বলল, কেন? এক এক কাপের স্বাদ এক এক রকম। পরিরটা ঝাল, আমারটা নোনতা। জার্মান রান্নাও কিন্তু এরকম। তাই নাকি? হ্যাঁ, হয় ঝাল, নয় খুব নোনতা। এত আধুনিক জাতির এই অধপতন কেন? অধপতন মানে? ঝাল কিংবা নোনতা রান্না খায়, এটা ওদের ঐতিহ্য। শিক্ষিত জাতি বলে নিজেদের ঐতিহ্যটা ওরা ধরে রেখেছে। পচা ঐতিহ্য ধরে রাখার দরকার কি? পচা তুই বলতে পারিস না, তবে খাবার যত ঝাল হোক কিংবা নোনতায় এর একটা আলাদা চার্ম আছে। কিরকম? জার্মানরা মনে করে খাওয়া শেষ করার পর মুখে যদি তার স্বাদই লেগে না থাকলো, তাহলে তা আবার কি খাবার? এই ফিলোসফি থেকে খাবার হয় তীব্র ঝাল, নয় নুন কাটা করে ওরা। তারপর নির্মল মুখ করে হাসলো শেখ সাদি। এসব নিয়ে তুই ভাবিস না মজনু। আজ দুপুরে ওই জার্মান রান্না আমি নিজ হাতে তোদেরকে রান্না করে খাওয়াবো। শুনে আতকে উঠল মজনু। তারপর ঢোক গিলল। আর টুকটাক কাজ করতে করতে ঠোঁট টিপে হাসলেন মিনু। এই ফাঁকে মজনু আবার তোতলাতে শুরু করেছে। কি কি বললি? না মানে, সকালবেলা জার্মান চা খাইয়েছি, দুপুরবেলা জার্মান লাঞ্চ, আর আজ রাতে একটু কষ্ট করে যদি জার্মান ডিনারটাও তোদের করাতে পারি, যদিও আমার ওপর দিয়ে অনেক ধকল যাবে, তবুও একটা দায়িত্ব অন্তত শেষ হয়। না না, এইসবের কোনো দরকার নেই। কেন? এতদিন পর দেশে ফিরে তুই কেন রান্না করবি? না, ওই জার্মান খাবারটা, মানে আমি ছাড়া কেউ তো জার্মান রান্না জানে না। না জানুক, জার্মান খাবার আমাদের খেতে হবে না। তার সে তুই বরং বল, মানে কথা বল আমার সঙ্গে। কি বলবো? দুহাত কোচলে খুবই বিগলিত একটা ভাব করলো মজনু। আমি না, মানে পরি বলছিল। কি বলছিল? তেমন কিছু না,
মানে বলছিল যে বিদেশ থেকে যারাই দেশে আসে, মানে ভাই বোন আত্মীয় স্বজন সবার জন্যই তো মানে কিছু না কিছু গিফট আর কি। বুঝেছি, ওরকম কিছু মানে টুকটাক টুকটাক মানে আমাদের জন্য এনেছে কি না, ওই আর কি। আত্মহত্যার কথা বলে মজনু তার রুম থেকে বেরিয়ে আসবার পর পরি একটু চিন্তিত হয়েছিল। যেভাবে উস্কে দিয়েছে স্বামীকে, পুরুষ মানুষদের কথা বলা তো যায় না, যদি সত্যি সত্যি আত্মহত্যা করে বসে। এ কথা ভাবার সঙ্গে সঙ্গে মুখের ঝাল দ্বিগুণ হয়ে গেল পরির। মুখের ভেতরকার তাকড়া পর্যন্ত জ্বলতে শুরু করলো। রুম থেকে বেরিয়ে তীর বেগে ছুটে এলো ডাইনিং স্পেসে। ফ্রিজটা আছে ডাইনিং স্পেসে। ডিপ ফ্রিজ খুলে ক্যাসেট থেকে 2 টুকরো বরফ দিয়ে মুখে পুরে দিল। তাতে ঝালটা একটু কমলো, একটু আরামও পেল পরি। কিন্তু মুখটা তার পটকা মাছের মতো ফুলে রইল। পরি ওসব খেয়াল করল না, ভাবলো এবার স্বামীকে তাহলে খুঁজতে যাওয়া যায়। এই উদ্দেশ্যে প্রথমেই ড্রয়িং রুমের দিকে এলো পরি। এসে দূর থেকে মজনু, শেখ সাদি এবং মিনুকে দেখতে পেল। যাক, মজনু তাহলে আত্মহত্যা করেনি, করবার কথাও নয়, যাহা মৃত্যুক লোক। কিন্তু শেখ সাদের সঙ্গে অমন কোচলে কোচলে কি বলছে মজনু? এ কথা শোনার জন্য পা টিপে টিপে ড্রয়িং রুমের দরজার আড়ালে এসে দাঁড়ালো পরি, যাতে কেউ তাকে দেখতে না পায়। মুখটা তখনও পটকা মাছ। তারপরই মজনুর গিফট ইত্যাদি প্রসঙ্গটা শুনতে পেল সে। শুনে আহ্লাদে উত্তেজনায় দম বন্ধ করে দাঁড়িয়ে রইল। কোন ফাঁকে মুখ থেকে ঝালটা উধাও হয়ে গেছে। ঝাল নিয়ে দেখে বরফের টুকরো দুটো মুখ থেকে বের করে হাতের তালুতে নিল সে। নিয়ে নিচু হয়ে দরজার পাশে মেঝেতে রেখে দিল। আর কেউ নয়, শুধু শেখ সাদি তার এই কাণ্ডটা দেখে ফেলল। দেখেই গলা আগের চেয়ে চড়ালো সে। মজনু, তোর আনা নেয়ার কথা, মানে ওই গিফট আর কি, ওসব প্রসঙ্গে পরে কথা বলি, আগে খালার সঙ্গে একটা জরুরি কথা সেরে নেই। এবার মিনু তাকালেন শেখ সাদির দিকে। কি কথা রে বাবা? বাজার করতে হবে না আজ? তা তো করতেই হবে, বাড়িতে তেমন কিছুই নেই। মজনুর দিকে তাকালেন মিনু। মজনু, বাজারে যা বাবা, ছেলেটা এতদিন পর এলো, কিছু তাজা মাছ টাছ নিয়ে আয়। সঙ্গে সঙ্গে ক্লান্তির হাই তুলল মজনু। পারবো না মা। কেন? টায়ার্ড লাগছে। মাত্র ঘুম থেকে উঠলি, এক্ষুনি টায়ার্ড লাগবে কেন? ওই ঘুমাতে ঘুমাতে টায়ার্ড হয়ে গেছি। ফ্রিজে যা আছে ওইসব আজ চাপিয়ে দাও। ফ্রিজে তেমন কিছুই নেই। তাহলে ডিম রান্না করে ফেলো। মজনুর কথা শুনে আর চোখে দরজার দিকে একবার তাকালো শেখ সাদি। পরীকে এক পলক দেখল, তারপর বলল, ঠিক আছে, আমি তাহলে বাজারে যাই। মজনু বলল, তুই যাবি? যাই, অসুবিধা কি? মজনুর কাঁধে হাত দিল শেখ সাদি। শোন মজনু, ওই যে আনার কথা বললি না? মজনু অতি উৎসাহে বলল, হ্যাঁ মানে গিফট। বুঝেছি। না মানে তেমন কিছু তোদের জন্য আমি আনতে পারিনি, সামান্য কিছু এনেছি। শুনে মুখটা আবার তোম্বা হলো মজনুর। সামান্য মানে কি রকম? এই ধর, তোর বউয়ের জন্য 24 ক্যারেট গোল্ডের 3টা বার। মজনু একটু নড়ে চড়ে বসলো। 3টা বার? হ্যাঁ। ও ও ওজন কত? তেমন না, হালকা আর কি। তবুও বল শুনি। এক একটা মাত্র 6। 6 মানে? 6 ভরি আর কি। শুনে চোখ দুটো প্রায় ঠিকরে বেরোলো মজনুর। এক একটা 6 করে হলে 18টা উচ্চারণ করতে পারল না সে। মুখটা হা হয়ে রইল। কথাটা সম্পূর্ণ করল শেখ সাদি। 18 ভরি। আমার ইচ্ছে ছিল আরো ওজনদার বার আনবো। খালা তো হলেও তুই আমার একমাত্র ভাই, একমাত্র ভাইয়ের একমাত্র বউকে প্রথম দেখব। ইচ্ছে ছিল ভরি 40 ওজনের বার আনবো, হলো না আর কি, বুঝলি না? 18 ভরি শোনার কথা শুনে আনন্দে উত্তেজনায় মজনুর তখন কলজে ফেটে যাওয়ার অবস্থা। কোনো রকমে বলল, 18 ভরিও খুব কম না, কিন্তু জিনিসগুলো রেখেছিস কোথায়? সুটকেসে। শুধু পরির জন্য না, বাড়ির সবার জন্যই ওরকম।
সবার জন্যই সোনা? ওই আর কি। সুটকেসগুলো তাহলে খোল। কি করে খুলি বল? সময়টা কোথায়? এই ধর বাজারে যেতে হবে। ড্রয়িং রুমের দরজার আড়ালে দাঁড়িয়ে শ্বাসরুদ্ধ করে শেখ সাদির কথা শুনছিল পরি। 18 ভরি সোনার কথা শুনে অতি কষ্টে এতক্ষণ ধরে রেখেছিল নিজেকে, আর পারল না। বলে কি, বাজারের কারণে সুটকেস খুলতে পারছে না। লাফ দিয়ে ভেতরে ঢুকলো পরি। না 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 না, কি বলছেন ভাই? আপনার বাজারে যেতে হবে মানে? আপনি কেন বাজারে যাবেন? না 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 না, আপনার যেতে হবে না, বাজারে যাবে ও। মজনুকে বেশ বড় রকমের একটা ধাক্কা দিল পরি। এই ওঠো ওঠো, বাজারে যাও, শিগগির বাজারে যাও। মজনুও লাফিয়ে উঠল। যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আনন্দে উত্তেজনায় ছুটে বেরোতে গিয়ে দরজার বাইরে মেঝেতে পা রাখা পরীর মুখের বরফ কুচিতে পা পিছলে গেল মজনুর। পপাত ধরণী তল হয়ে গেল সে। শেখ সাদি ছুটে গিয়ে ধরার আগেই অবশ্য উঠে গেল। না না, একদম লাগেনি, তুই বস ভাই, আমি বাজার নিয়ে আসি। তারপর নিজের রুমের দিকে চলে গেল মজনু। পড়ে গেল তার পিছু পিছু। বহুদিন পর মিনু তখন প্রাণ খুলে হাসছেন। তাকে হাসতে দেখে শেখ সাদিও হাসছে। ব্যস্ত হাতে রান্নার আয়োজন করছে চিনি। 2টো চুলোয় ভাত এবং ডাল চড়িয়েছে। শাকসবজি মাছ মাংস প্রায় কিছুই নেই ফ্রিজে, এজন্যই বুদ্ধি করে ভাত এবং ডাল চড়িয়েছে। এই দুটো রান্না হওয়া মানে কিছুটা কাজ এগিয়ে রাখা। কিন্তু মাছ মাংস ছাড়া কি ভাত খাওয়া যাবে? শুধু ডাল ভাত কি কেউ খাবে? কিন্তু জার্মান খাওয়ার হাত থেকে বাঁচার জন্য শেখ সাদিকে বাংলাদেশি রান্না খাওয়াবে বলে কিচেনে এসে ঢুকেছে চিনি। এই অবস্থায় শুধু ডাল ভাত তার পাতে কেমন করে দেওয়া যায়? কিন্তু ফ্রিজে কিছু নেই কেন? বাড়িতে কি বাজার টাজার আজকাল হয় না? না হলে কাল রাতে অত ভালো ভালো খাবার মা তৈরি করলেন কি করে? এসব নিয়ে মিনুর সঙ্গে কথা বলবার জন্য মন স্থির করল চিনি। ভাত এবং ডাল আছে চুলোয়, দুটোরই ফুটাফুটির ক্ষেত্রে একটু সময় লাগবে। এই ফাঁকে মায়ের সঙ্গে কথা বলে আসা যাক। চিনি মাত্র বেরোতে যাবে, একটু দ্রুতই বেরোচ্ছিল সে। ক্যাবিনেটের সঙ্গে একটা ধাক্কা খেল। এই ধাক্কায় তেমন কিছু হলো না। অ্যালুমিনিয়ামের একটা হাঁড়ি মেঝেতে পড়ে গেল। ভালো রকমের একটা শব্দ হলো তাতে। এই শব্দে পরি ছুটে এলো। দৃশ্যটা দেখে খুবই সহানুভূতির গলায় বলল, আহা হা, ভেঙে ফেললে? চোখ পাকিয়ে পরির দিকে তাকালো চিনি। অ্যালুমিনিয়ামের জিনিস কখনো ভাঙে? মানে এভাবে পড়ে কখনো ভাঙে? ও, ওটা অ্যালুমিনিয়ামের? তো কি? আমি ভেবেছি কাচের। সোনার যে ভাবুনি। পরি তার সেই আদি এবং অকৃত্রিম বাইন মাছের মোচড়টা একবার দিল। ঝগড়া করছো কেন? আমি এলাম তোমার সঙ্গে দুটো কথা বলতে। কথা বলার সময় আমার নেই। কেন? দেখছো না রান্না নিয়ে ব্যস্ত? এই অবস্থায় কথা বলা যায় না? না। কেন? এবার রাগলো চিনি। এসব ঢং আমার সঙ্গে করো না তো, সরো, যেতে দাও। কোথায় যাবে? বলবো না। তাহলে অন্য একটা কথা বলো। কি? ভাই কি তোমার জন্য বার এনেছে? কথাটা বুঝতে পারলো না চিনি। ভুরু দুটো একটু বেশি কুঁচকে বলল, কি? না মানে বলছিলাম কি, তুমিও কি ভাইয়ের হাতের জার্মান চা খেয়েছো? আমি খেয়েছি। যা ভালো, খেলে শরীর মন এত প্রফুল্ল হয়, এত আহ্লাদ লাগে যে কি বলবো তোমাকে। শুধু উড়ে বেড়াতে ইচ্ছে করে। এজন্যই তো আমি এখন উড়ে বেড়াচ্ছি। শুধু উড়লে তো হবে না। তাহলে? সঙ্গে একটু কাকা দরকার। কেন? ওরার সঙ্গে কাকা যোগ হলে 16 কলা পূর্ণ হবে। পরি ঠোঁট ফুলিয়ে বলল, মানে কি বোঝনি? না, মানে হচ্ছে পরিণাম হলে কি হবে? তুমি তো পরি না। চুলোর ছাইয়ের মতো গায়ের রঙের কোনো কোনো মেয়ের নাম হয় সুন্দরী। তোমার হয়েছে সেই দৃশ্য। নাম পরি হলে কি হবে? তুমি হচ্ছ পাতি। পাতি অর্থ কি? ছোট। পুরোটা বলো। চিনি মুখ খিচিয়ে বলল, পাতিকাক। তুমি হচ্ছ একটা পাতিকাক, সারাক্ষণ শুধু কা 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 কা। এবার মুখটা ডিঙি নৌকার মতন করে হাসলো পরি। যত যাই বলো, আমি এখন রাগ করব না।
কেন, সমস্যা কি তোমার? সমস্যা হচ্ছে 3টি। কি 3টি? 3টির এক একটি আবার 6 করে, 3 6 18। 18 মানে? খুবই সুর করে পরি বলল। বলবো না। তারপর দুটো হাত উড়োজাহাজের মতো ছড়িয়ে দিয়ে শিশুরা যেমন হাত ছড়িয়ে পরি হয় সেই ভঙ্গিতে ড্রয়িং রুমের দিকে উড়ে চলে গেল। চিনির মনে মাথায় তখন বিশাল একটা প্যাচ লেগে গেছে। 3টি, এক একটি 6, 3 6 18। এসবের অর্থ কি? রান্নার কথা ভুলে 3 6 18 নিয়ে ভাবতে লাগলো চিনি, কিন্তু কুল কিনারা পেল না। আমি কল্পনাই করিনি বাড়ির সবার অবস্থা এমন হয়েছে। মিনু একটু নড়ে চড়ে বসলেন। তিনি বসে আছেন তার বিছানায়, পায়ের কাছে বসে আছে শেখ সাদি। চিনি লেখাপড়া করছে না কেন? মিনু বললেন, কোনো কারণ নেই, অনার্স সেকেন্ড ইয়ারে উঠে হঠাৎ করে ইউনিভার্সিটিতে যাওয়া ছেড়ে দিল। বলো কি? হ্যাঁ। তুমি কিছু বলনি? বলেছি, অনেক বলেছি। ওর ইউনিভার্সিটিতে না যাওয়া মানে লেখাপড়া ছেড়ে দেওয়ার লজিকটা কি? লেখাপড়ায় নাকি মন বসে না, আগ্রহ পায় না। মজনু বড় ভাই, বোন হঠাৎ করে লেখাপড়া ছেড়ে দিল, এই নিয়ে সে কিছু বলল না? না। বলো কি? মজনুর কথা বলিস না। চিনির চেয়েও বেশি রাগ আমার মজনুর ওপর। এই বয়সে বিবাহিত একটা ছেলে কোনো কাজ করবে না, বসে বসে খাবে আর সারাক্ষণ বউয়ের সঙ্গে খুনসুটি করবে, ভাবা যায়? সত্যি ভাবা যায় না। তবে এ নিয়ে তুমি আর চিন্তা করো না খালা, আমার ধারণা আমি সব ঠিক করে ফেলব। দেখ যদি পারিস। পারবো, কারণ কোন কুকুর কোন মুগুরে ঠিক হয় আমি মোটামুটি বুঝে গেছি। এ সময় কলিং বেল বাজল। মিনু খাট থেকে নামতে গেলেন। শেখ সাদি বলল, তুমি বসো খালা, আমি দেখছি। সে গিয়ে দরজা খুলল। দরজার বাইরে এ বাড়ির বড় মেয়ে মিনি, তার বর হাসমত এবং ছেলে সানি দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর ভঙ্গিটি ফ্রেমে বাঁধানো ছবির মতো। প্রথমে হাসমত, তারপর সাদি, তারপর মিনি। মিনি খুবই দশাসই মহিলা, যেমন উঁচু লম্বা তেমনি স্বাস্থ্যবতী। বর হাসমত তার সঙ্গে একেবারেই বেমানান, বেশ বেটে সে। মিনির কাঁধ বরাবর, তবে শরীরের দিক দিয়ে ঠিক আছে, স্বাস্থ্যবান অর্থাৎ মোটার দিকে। এই গরমে স্যুটটাই পরেছে হাসমত, দেখতে বিভৎস লাগছে। সবচাইতে অবাক হলো শেখ সাদি সানিকে দেখে। অতি হোৎকা ছেলে সানি, হলুদ একখানা টি শার্ট পরেছে। সেই টি শার্ট ঠেলে তার ভুঁড়ি নিচের দিকে অনেক দূর নেমেছে। জিন্সের প্যান্টের ভেতর টি শার্ট গুজে একখানা মোটা বেল্ট দিয়ে ভুঁড়িখানা চাপিয়ে বাঁধার চেষ্টা করেছে, কিন্তু কাজ হয়নি। বেদ্রক চাপে পড়ার ফলে ভুঁড়ি আরো উথলে উঠেছে। পায়ে কালো কেটস সানির, চোখে পুরো লেন্সের চশমা, মাথায় কদম ছাট চুল, মুখের গঠন প্রতিবন্ধীদের মতো, হাতে একটা কিটক্যাট। কোনো দিকে না তাকিয়ে কিটক্যাট খাচ্ছে সে। মুহূর্তে এসব দেখে শেখ সাদি মুখ উজ্জ্বল করে হাসল। তাই তো বলি, আমি বিদেশ থেকে এলাম আর বড় পা দুলাভাই একমাত্র ভাগ্নে কেউ আমার সঙ্গে দেখা করতে এলো না, এতই দুর্ভাগা আমি। এ কথা শুনে গম্ভীর হয়ে গেল হাসমত। ইনসাল্ট করলা নাকি? শেখ সাদি হাসল। আরে ধুত দুলাভাই, কিসের ইনসাল্ট, আসেন একটু কোলাকুলি করি। দুহাত হাসমতের দিকে বাড়িয়ে দিল শেখ সাদি। হাসমত মুগ্ধ। আসো আসো, তাড়াতাড়ি আসো। দুজন দুজনকে জড়িয়ে ধরে কোলাকুলি করতে লাগলো। এই দেখে মিনি আচমকা ফোঁস করে কাঁদতে লাগলো। মায়ের কান্না কখনো সহ্য করতে পারে না সানি। কিটকেট খাওয়া ভুলে মায়ের দিকে তাকালো সে। তারপর কাঁদো কাঁদো মুখ করে কোলাকুলির ফাঁকে ঝুলে পড়া হাসমতের টাই ধরে একটা টান দিল। বাবা বাবা, মা মা কাঁদছে, ও বাবা, মা মা কাঁদছে। তোতলা ছেলের কথায় চমকালো হাসমত। কোলাকুলি ছেড়ে বলল, কাঁদছে কেন? কাঁদছে কেন? তারপর মিনির হাত ধরল হাসমত। এই কি হলো তোমার, কাঁদছো কেন? ঝটকা মেরে স্বামীর হাত ছাড়িয়ে দিল মিনি। আহ্লাদ করো না। কেন? তোমার জন্য কাঁদছি না। তাহলে কার জন্য কাঁদছো? সাদির জন্য। ওর জন্য কাঁদার কি হলো?
ভাইয়ের জন্য বোন কাঁদবে না? মিনির কান্না দেখে এবং কথা শুনে শেখ সাদি বেশ ভ্যাবাচাকা খেয়েছে। অসহায় গলায় বলল, কিন্তু কি করেছি আমি? কাঁদতে হবে কেন? শিশুর ভঙ্গিতে চোখ মুছতে লাগলো মিনি। এতদিন পর বড় বোনের সঙ্গে দেখা হলো, আর তুই তার দিকে ফিরেও তাকালি না। আপন রেখে পর নিয়ে টানাটানি। পর মানে? পরটা আবার কে? ওই যে ও, তোর দুলাভাই। আমাকে রেখে দুলাভাইকে নিয়েই তো বেশ বেশি ব্যস্ত হয়ে গেলি। এ কথায় হাসমত গম্ভীর হয়ে গেল। অপ্রয়োজনে টায়ার নট ঠিক করলো, আর চোখে মিনির দিকে একবার তাকিয়ে বলল, ইনসাল্ট করলা নাকি? ব্যাপারটা সামাল দিল শেখ সাদি। না না, আপনাকে কেন ইনসাল্ট করবে? বলল তো আমার উদ্দেশ্যেই। আপনার উদ্দেশ্যে বললেও বলেছে আমাকে। তাই নাকি? হ্যাঁ, কথা শোনাচ্ছে আমাকে। আর কান্নাটা? আহ্লাদে কেঁদেছে। আমার বোন একটু বেশি আহ্লাদি তো, এজন্য কথায় কথায় শুধু কাঁদে। এটা ঠিকই বলেছ। তাহলে এখন ভেতরে আসুন। হ্যাঁ চলো। আপা এসো। তারপর সানির দিকে তাকালো শেখ সাদি। আয় মোটু, তুইও আয়। সবাই ভেতরে ঢুকলো। হাসমত বলল, তোমরা ভাই বোনে মিলে একটু আড্ডাবাজি করো, আমি আমার সুইট শাশুড়ির সঙ্গে দেখা করে আসি। শেখ সাদি বলল, ঠিক আছে। আবার টাই ঠিক করলো হাসমত। ঘাটটা দুদিকে দুলিয়ে কোটের পজিশন ঠিক করলো। তারপর মিনুর রুমের দিকে চলে গেল। মাদি কোলা ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে উপুর হয়ে ঘুমাচ্ছে মজনু। বাজার থেকে ফিরেই রুমে এসে ঢুকেছিল। যা পড়া ছিল ওই পড়েই উপুর হয়েছে এবং গভীর ঘুম। রুমে ঢুকে স্বামীর এই অবস্থা দেখে বিরক্ত হলো পরি। আবার ঘুমোচ্ছ? মজনুর ঘাড়ের কাছে একটা খোঁচা দিল পরি। এই, এখন ঘুমাচ্ছ কেন? পরের নখ বেশ লম্বা। খোঁচাটা ভালোই লেগেছে মজনুর। প্রায় সঙ্গে সঙ্গে চোখ খুলল সে, কিন্তু উপর থেকে চিত হলো না। ওই মাদি কোলা ব্যাঙের কায়দায় পড়ে থেকেই বলল, বাজার করে টায়ার্ড হয়ে গেছি। তারপর আবার চোখ বুঝল। পরি বলল, তাই টায়ার্ড হয়ে গেছ? ঘুমন্ত গলায় মজনু বলল, আচ্ছা দাঁড়াও। অ্যাটাচড বাথরুমে গিয়ে ঢুকলো পরি। কলের তলায় প্লাস্টিকের একটা বালতি আর বড় একটা মগ রাখা আছে। কল ছেড়ে মগটা ভরল সে। তারপর পানিটা এনে কোনো দিকে না তাকিয়ে উপর হয়ে থাকা স্বামীর মাথায় ঢেলে দিল। কাদায় উপর হয়ে থাকা কোলাব্যাং হঠাৎ বক পাখির ঠোকর খেয়ে যেমন লাফিয়ে ওঠে, ঠিক তেমন করে একটা লাফ দিল মজনু। কিন্তু একদমই রাগল না। স্ত্রীর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। ভালোই করেছ। এখন একটা সাবান আর টাওয়েল নিয়ে আসো, এক বালতি পানিও এনো। পরে অবাক, কেন? বিছানায় বসে গোসলটা সেরে ফেলি। তাই নাকি? হ্যাঁ, বাথরুমে ঢুকতে টায়ার্ড লাগছে। পরি রহস্যময় ভঙ্গিতে হাসল। ঠিক আছে। কি? আনছি। সত্যি? সত্যি। তুমি আমার একমাত্র স্বামী, তোমার কথা কি না শুনে পারি? তবে একটা কথা আছে। বলো বলো। পানি নয়, জার্মান চা দিয়ে গোসল করাবো তোমাকে। মানে? মানে পানিটা হবে টকবগে গরম, সঙ্গে মরিচ বাটাও থাকবে। এই শুনে তিরিং করে বিছানা থেকে নামলো মজনু। দরকার নেই, দরকার নেই, তোমার এত কষ্ট করতে হবে না। বাথরুমে ঢুকে আমি নিজেই নিজের গোসলটা সেরে নেব। পরি আদুরে গলায় বলল, গোসল করতে টায়ার্ড লাগবে না তোমার? না, এখন আর লাগবে না। কেন? জার্মান চায়ের কথা শুনে টায়ার্ডনেস কেটে গেছে। ছুটে বাথরুমে ঢুকে গেল মজনু। হাসমতের সালাম করার ভঙ্গিতে বিরক্ত হয়ে গেলেন মিনু। অতি বিনয়ী ভঙ্গিতে প্রায় নুইয়ে পড়ে মিনুর পায়ে হাত দিয়ে 4-5 বার সালাম করল হাসমত। মিনু বুঝে গেলেন কোনো মতলব আছে। অতি ভক্তি চোরের লক্ষণ। বললেন, মতলবটা কি? হাসমত বিনয়ের অবতার হয়ে বলল, জি তেমন কিছু না। তার মানে কিছু একটা আছে? জি তা তো আছে, সে তোমার সালামের বহর দেখেই বুঝেছি। হাসমত হে হে করে হাসল। তারপর আবেগে আপ্লুত হলো। শ্বশুর থাকলে তাকেই বলতাম। তিনি ইন্তেকাল ফরমিয়েছেন আজ পাক্কা 15 বছর। এখন শ্বশুরও আপনি, আর শাশুড়ি তো আছেনই, যাকে বলে 1-এর ভিতর 2। এবার চরম বিরক্ত হলেন মিনু।
গলা সামান্য চড়ালেন। ঘ্যান ঘ্যান করো না, আসল কথাটা বলো। হাসমত একটু থমকালো। ইনসাল্ট করলেন নাকি? যদি মনে করো তবে তাই করতে পারেন, করলেও থামবো না। কেন? স্বার্থের জন্য ইনসাল্ট হওয়া যায়, এরকম কথা তোমার মুখেই মানায়। বুঝলাম, এগেন ইনসাল্ট। তারপরে বলি, চাকরিটায় আমার পোষাচ্ছে না। এ কথা অনেক দিন ধরেই শুনেছি। অনেক দিন ধরেই পোষাচ্ছে না, এই জন্য একদিন যাই, 3 দিন কাটটি মারি। তারপরও চাকরি থাকে? জি, আমারটা থাকে, কিছুতেই যায় না। আম্মা, চাকরিটা আমি করতে চাই। করো না, মানা করেছে কে? না, কেউ মানা করেনি। তাহলে? এই চাকরির সঙ্গে একটা বিজনেসও করতে চাই। আচ্ছা। জি, খুব ছোট, এই এতটুকু একটা বিজনেস। ভালো কথা, করো, তবে বিজনেস মুখের কথায় হয় না। জি, মূলধন লাগে, ক্যাশ টাকা। তবে আমার বিজনেসটায় খুব বেশি লাগবে না, এই ধরেন 1,07,000 টাকায় চালিয়ে নিতে পারবো। প্রত্যেক লাখে মাসে কমপক্ষে 5,000 করে থাকবে, অর্থাৎ 5×7 45,000 টাকা মাসে নেট ইনকাম। কি বলেন, ভালো বিজনেস না? খুবই ভালো বিজনেস। তাহলে আল্লাহর নাম নিয়ে শুরু করে দিই? করো, তবে আপনার খুবই ছোট একটা কাজ করে দিতে হবে। কি কাজ? ওই টাকাটা আর কি। চট করে চোখ থেকে চশমা খুললেন মিনু। টাকাটা মানে? মানে টাকাটা আপনি ম্যানেজ করে দিবেন। হে হে, 7 লাখ এমন কি টাকা বলেন? মিনু অপলক চোখে হাসমতের মুখের দিকে তাকিয়ে আছেন। হাসমত তা খেয়াল করল না। আনন্দের অতি হাস্যকর একটা ভঙ্গি করে বলল, চাকরি এবং বিজনেস দুটো একসঙ্গে করলে আমাকে আর পাই কে? মিনু আবার চশমা পরলেন। কিন্তু আমি টাকা পাবো কোথায়? শুনে হাসমত একেবারে হাহা করে উঠল। পড়ছিলাম লেখক ইমদাদুল হক মিলনের লেখা উপন্যাস তোমাকে বলি আজ 4র্থ পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।